গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি ভাবলাম যে আমি আমার গাছের কি যত্ন করি, কিভাবে কি করি। আর গরম তো চলে আসছে, এখন তো যত্ন একটু বেশিই করতে হবে। তো যাই হোক, প্রত্যেক সিজনেই কম বেশি সেই সিজন অনুযায়ী যত্ন করতে হয়, কিন্তু গরমকালে কি হয়, একটু যত্নটা বেড়ে যায় শীতকালের তুলনায়। পোকামাকড় থেকে শুরু করে গাছ মরে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকছে। আর এখন যা টেম্পারেচার আমাদের এখানে হওয়া শুরু হয়েছে, তো সেই কারণেই ভাবলাম যে আমি ঠিক কিভাবে কি করি সেই সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দিই আজকে। তো চলুন, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজ ভিডিওটা প্রথমে আমি শুরু করি আমার এই যে ছোটো ছেলের মর্নিং ওয়াক দিয়ে। যদিও এটা কিছুটা অপ্রাসঙ্গিক, তবুও যাই হোক, এবার মূল প্রসঙ্গে আসা যাক। আজকে আমি যে কাজটা প্রথম করব, মানে যে পরিচর্যাগুলো আমি করি, সব তো একদিনে বলা সম্ভব না, তবে যতটুকু আজকে সম্ভব ততটুকু বলি। এই যে এই প্যাকেটটা দেখছেন, এটা একটা হিউমিক অ্যাসিডের প্যাকেট। 30 টাকা নিয়েছে আর কি, যে কোনো সারের দোকানেই পাবেন এটা অ্যাভেলেবেল। তো এটা এই 20 লিটারের জলের সাথে আমি 1 চামচ মতো মিশিয়ে নিচ্ছি। কেন নেব, এটার কি কাজ সেটা তো অবশ্যই বলছি, তার আগে একটু মিশিয়ে নিই। হ্যাঁ, এবার যেটা বলছি, এইটা মিশিয়ে নিয়ে আমি প্রত্যেকটা গাছেই কম বেশি করে অল্প অল্প করে দেবো, যতটা মানে হয় এইটুকু জলে। যে কটা গাছ হবে সে কটাই আজকে দেব। তো কেন দেবো, দেখুন, গাছকে আমরা যে খাবার দিচ্ছি সে তো মোটামুটি রেগুলারিটি মেনটেন করে দিই, কিন্তু সেই খাবারটা গাছ নিতে পারছে কিনা সেটাও তো দেখতে হবে। তো আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করে দেখলাম যে ঢ্যাঁড়স গাছের যে বীজ, আমি ঢ্যাঁড়সের বীজ লাগিয়েছি, তার সাথে আমি এই বড় গ্রো ব্যাগটাতে কটা বরবটির বীজও দিয়েছিলাম। তো বরবটি গাছগুলোও যথারীতি ঢ্যাঁড়স গাছগুলোর সাথে বেরোয়, কিন্তু ঢ্যাঁড়স গাছ অনেকটা বড় হয়ে গেছে অলরেডি, আমি রিপোর্ট করেও দিয়েছি সেগুলোকে। কিন্তু বরবটিগুলো ওই যথারীতি যেরকম বেরিয়েছিল বীজ থেকে চারা, ওইটুকুই জাস্ট হয়ে আছে, কিছুতেই বাড়ছে না। তার কারণ কি বলুন তো, এই গাছগুলোও তো আমাদের সন্তানের মতোই। তো এটা একদম নিউবর্ন, একদম ছোট বাচ্চা। এবার ওদের তো সেরকম ক্ষমতা হয় না শিকড়ের ভেতরে ঢুকে ঢুকে খাবার খাওয়ার। তো কোনো কারণবশত এই বড় গ্রো ব্যাগের হয়তো ওই মাটিগুলো শক্ত হয়ে গেছে, তো ও না ভেতরে ঢুকে খাবার খেতে পাচ্ছে না। তো এই কাজটাই করবে এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে এই যে মাটিটা শক্ত হয়ে যায়, তখন তো মাটিটা খুঁড়ে শিকড়কে আলগা করে দিলে তবে সে আবার খাবার খেতে পারে। তো সব সময় তো সেটা সম্ভব নয়, যে চারা গাছগুলোর ক্ষেত্রেই, তাহলে তো শিকড় কেটে গিয়ে মরে যাবে। তো এটা কি করবে, মাটিটাকে আলগা করে দেবে, আর তখন অটোমেটিক্যালি শিকড়টা ভেতরে ঢুকতেও পারবে এবং গাছ খাবারও খেতে পারবে। ওই মানুষ যেমন অ্যান্টাসিড খায় না, অনেকটা সেরকম টাইপের আর কি। তো এইটা আমি দিয়ে দিলাম আজকে। তবে এখানে একটা ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু আপনারা যে 10-12 দিন অন্তর কি 7 দিন অন্তর দেবেন সেটা কিন্তু করা যাবে না। আজকে এই যে ফেব্রুয়ারির 26 তারিখ, আজকে আমি দিলাম, আবার মোটামুটি 3 থেকে 4 মাস গ্যাপ দিয়ে তারপরে আমি দেব। আসলে এটা কি বলুন তো, আপনাকে দেখতে হবে, বুঝতে হবে প্রতিদিন যে ওদের কি চাহিদা, ওরা কি চাইছে। ওরা তো আর আপনাকে বলে দেবে না, না। এ দেখুন কি পাতা পড়ে কি অবস্থা ছাদটার। একা হাতে তো সব সময় সবটা পরিষ্কার করে উঠতে পারছি না। যাই হোক, তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে কখন ওদের কি দরকার হচ্ছে। তো আমার মনে হলো যে এখন এরা খাবারটা খেতে পাচ্ছে না বলেই এদের বার হচ্ছে না, সেই কারণেই আমি আজকে এটা দিলাম। আবার যখন বুঝবো সেরকম গ্যাপ করে, তবে একটা বড় গ্যাপ করেই দিতে হবে। তো এইভাবে করতে হবে। আর যে কথাগুলো আমি বলছি, যে দেখুন, এই গরম আসছে মানে পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটা বেড়ে যাবে, যেটা অন্য সিজনে পোকামাকড় থাকবে না তা না, কিন্তু কম হয়। তো গরমকালে আমি যেটা করি সেটা হচ্ছে, আমি একটা তেল বানাই। সেই তেলটা কি করে বানাই আপনাদের বলি, যে নারকোল তেল, নর্মাল মানে কোনো রকম ফ্লেভার ছাড়া যে নারকোল তেল হয়, ওই নারকোল তেলের সাথে আমি নিম পাতা, কালমেঘ পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে কাঁচা হলুদ বা তার পাতা, তারপর যেমন আমার বাগানে হয় কাঁচা হলুদ আমি করি, তো তো পাতা অ্যাভেলেবেল থাকে, তো ওই পাতা, তারপরে না থাকলে একদম প্লেন হলুদ যেটা ইউজ করেন রান্নার জন্য, ওটা দিয়ে ফুটিয়ে একটা তেল তৈরি করে রাখি।
আর সেটাকে করি কি 10 ml মতো 1 লিটারের সাথে মিশিয়ে সঙ্গে 10 ফোঁটা স্টিকার মিক্স করে আমি গাছে স্প্রে করে দিই। তো এটা আমার খুব ভালো কাজ হয়। তো এই যে পাতাগুলো ফুটিয়ে আমি তেলের সাথে রেডি করে রাখি, এটা এরকম না যে তেল দিয়েই আপনাদের করতে হবে, আপনারা কিন্তু চাইলে জল দিয়েও করতে পারেন। তবে জল দিয়ে করলে কী হয়, বেশি দিনের জন্য তো রাখা সম্ভব হয় না। এবার হলুদ গাছ বলুন, নিম গাছ বলুন, শীতকালে তো এগুলো অ্যাভেলেবেল পাবেন না। তো সে কারণে যদি তেল দিয়ে করে রাখেন তাহলে সেটা মোটামুটি সারা বছরের জন্য স্টোর করে রেখে দেওয়া যায়। তারপরে কি বলুন তো, অনেক সময় সময়ের অভাবেও কিন্তু গাছে পোকা লেগেছে, তা সত্ত্বেও মানে সময়ের অভাবে আপনি কীটনাশকটা বানাতে পারছেন না বলে দিতে পারছেন না। আর আমরা তো জৈবভাবে করি, সেই কারণে কিনে হুট করে দিয়ে দেবো সবসময় সেটা করিও না বা করা সম্ভবও হয় না। আর একটা কাজ, এই যে দেখুন সেদিনকে বললাম না যে লঙ্কা গাছের পাতাগুলো কুঁকড়ে গেছিলো, এই যে ছাই দিয়ে দিয়েছিলাম, দেখুন এখন যে নতুন পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরোচ্ছে। এটাই, ছাই খুব ভালো কাজ করে কীটনাশক হিসেবে, কিন্তু সব ক্ষেত্রে তো সব পোকা তো ছাইতে যাবে না, না। বিশেষ করে আপনি লঙ্কা গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, এগুলোর ক্ষেত্রে ছাইটা খুব ভালো কাজ করে। কিন্তু ধরুন গাছে এখন যেটা হবে সেটা হচ্ছে মিলিবাগ। মিলিবাগ কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন অ্যাটাক করবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে আর কি, আমি করি যেটা, 1 চামচ শ্যাম্পু 1 লিটার জলে মিশিয়ে নিই। শ্যাম্পুর বদলে আপনি হ্যান্ড ওয়াশ বা ডিশ ওয়াশও ইউজ করতে পারেন। করে কি করবেন, একটু ব্রাশ দিয়ে যে জায়গাটা মিলিবাগ অ্যাটাক করেছে একটু ভালো করে পরিষ্কার করে নিলেন, নিয়ে ভালো করে ওই শ্যাম্পুটা স্প্রে করে দিলেন। দেওয়ার পরে রেখে দিলেন, মানে এটা তো পড়ন্ত বিকালেই করবেন অবশ্যই। করার পর ধরুন রাতের দিকে এসে ভালো করে জল স্প্রে করে গাছটাকে ধুয়ে দেবেন। এরকম যদি 2 দিন 1 দিন অন্তর অন্তর করেন তাহলে দেখবেন যে 1-2 বার করার পরেই মিলিবাগ কিন্তু একদম পুরোপুরি চলে যাবে। তো ঘরোয়াভাবে এইগুলোই ব্যবহার করতে হবে, অথবা যদি দরকার মনে করেন তাহলে হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন। হলুদ গুঁড়ো ঠিক ওরকম ছায়ের মতোই ছড়িয়ে দিলেন, দিয়ে তারপরে সেটাকে ইউজ করছেন। মানে ওটা আর ধোয়ার সেভাবে দরকার হয় না, কারণ ওটা তো ফাঙ্গিসাইডের কাজও করে। আর যদি মনে করেন ধোবেন তো ধুয়ে দিতে পারেন 2 দিন পর। এইভাবে করুন। আর ফাঙ্গিসাইডটাও মাঝে মাঝে একটু স্প্রে করে দেবেন। আমি যেমন সাপটা ইউজ করি, তো আপনারা যেটা যে ইউজ করেন সেটাই করতে পারেন, কারণ ফাঙ্গাস লাগার একটা ব্যাপার থাকে, তো মোটামুটি 10-15 দিন অন্তর অন্তর একবার যদি গাছে একটু স্প্রে করে দেন তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, এর পরে পরিচর্যাগুলো পরেই আলোচনা করছি, আপাতত একটু হারভেস্ট করে নিই। এই যে দেখুন পেঁয়াজ, এগুলো ছাঁচি পেঁয়াজ আর কি। তো এবছর আমি ওই হাট থেকে 20 টাকার মতো পেঁয়াজ কিনে নিয়ে এসে বসিয়েছিলাম। তো আগে তো ভিডিও করতাম না, সে কারণে প্রচুর আগে তোলা হয়ে গেছে, সেগুলো আর আপনাদের দেখাতে পাচ্ছি না, আপাতত এইগুলোই রয়েছে। তো আজকে কিছুটা তুলে নেব। এবার এই আমার বাগানে পেঁয়াজ আমি এবছর প্রথমই করলাম। মানে যখন এনেছিলাম ভেবেছিলাম বড় বড় পেঁয়াজ হবে, পরে জানতে পারলাম যে না, এগুলো থেকে পেঁয়াজ কলিটা ভালো হবে আর এরকম ছোট ছোট ছাঁচি পেঁয়াজ হবে। বড় পেঁয়াজ যেগুলো আমরা খাই আর কি, সেগুলোর জন্য নাকি পেঁয়াজের বীজ কিনে নিয়ে এসে বসালে তবে সেখান থেকে হয়। তো এবছর এইটা দিয়েই মন ভোলাই, সামনের বছর দেখা যাবে, একবার চেষ্টা করে দেখব। আর সত্যি কথা বলতে কি, পেঁয়াজের মানে কী করে কী করে না করে আমার কোনো রকম আইডিয়াই নেই। নিজের মতো করেই করেছি, তবে খুব একটা খারাপ ফলন হয়নি জানেন তো। মানে এই পেঁয়াজের ক্ষেত্রেও আবার সেই একই বাপির প্রসঙ্গ চলে আসলো। আমার বাপি সারা গরমকালে মানে বাজার থেকে কিনে নিয়ে এসে এই পেঁয়াজ খেত ভাতের সাথে আর কি, দুপুরবেলা খুব ভালোবাসতো। তো বাপি যখন পেঁয়াজ এনে খেত আমি দেখেছি, আমার যে পেঁয়াজগুলো হয়েছে এত বড় বড় সাইজ কিন্তু হতো না জানেন তো। দেখুন এটা আমি চাষ করেছি বলে বলছি, এটা তো স্বাভাবিক, আপনারা দেখে বলবেন আমি ঠিক বলছি কি না, কারণ মোটামুটি এই পেঁয়াজ সবাই চেনেন, বাজারে তো অ্যাভেলেবেল না। তো দেখুন আমি একটু তুলে নিয়ে তারপরে ধুয়ে আপনাদের সাইজটা দেখাচ্ছি। হ্যাঁ ছোট ছোটও হয়েছে, এরকম না যে সবই বড় বড় হয়েছে, তবে বড়গুলো বেশ ভালো বড় হয়েছে, বেশ আনন্দই লাগে জানেন তো। এই যে এত কষ্ট করে এত কম জায়গায় যেটুকু চাষবাস করি না কেন, তারপরে এই যে ফলটা পায় না, এত ভালো লাগে। একে তো পুরো অর্গানিকভাবে করা, তারপরে দেখুন এই যে দেখুন, দেখছেন
সাইজগুলো কি খুব খারাপ হয়েছে বলুন? বড় বড়ই হয়েছে বলুন। যাকে আপাতত এই পেঁয়াজটাই, এরপর একটুখানি চলুন লঙ্কা তুলে নিই। এই যে এই লঙ্কাগুলো দেখুন কীরকম অরেঞ্জ কালারের হয়েছে। এটা সম্পর্কে আমি সত্যি নিজেও কিছু জানি না। লঙ্কা পেকে গেলে লাল হয় জানি, কিন্তু এই লঙ্কাটা দেখছি পেকে যাওয়ার পর, আমি বেশ কিছুদিন রাখলামও লঙ্কাটা, লাল হলো না, এরকম অরেঞ্জই হয়ে রয়েছে। আর এই গাছটা তো আমি বলেছি আগেও আপনাদের যে আমি নিজে কিন্তু বসাইনি, ওই কিচেন ওয়েস্টগুলো আর এই যে সবজি ধুয়ে টুয়ে যে জল দিই সেখান থেকেই হয়তো বীজ পড়ে হয়েছে। দেখি, ভালোই হলো একটা নতুনত্ব। আর দুটো কাঁচা টমেটো নিয়ে নিই। দেখুন টমেটোগুলো সাইজটা খুব ভালো হয়েছে, কিন্তু এই গাছটা না যখন প্রথমবার টমেটো দিল, দেওয়ার পরে কেমন যেন হয়ে গেছিলো, ভেবেছিলাম আর বোধহয় হবে না। তারপরে একটু যত্ন করে দেখলাম না, আবার বেশ ভালোই হচ্ছে। আবার দেখুন ধরেছে, টমেটোগুলোর সাইজও কিন্তু খারাপ হচ্ছে না। যাই হোক, আজকের মতো এইটুকু, এই দুটো টমেটো আর হচ্ছে একটু ধনে পাতা নেব। আর এই যে ধনে পাতার পাশে এই যে পেঁয়াজ গাছগুলো দেখছেন, এই গাছগুলো মানে এগুলো হচ্ছে যে আমরা যে মানে চিলি চিকেন টিকেন করার জন্য যে পেঁয়াজ শাক বাজার থেকে কিনে আনি না, সেরকমই আনা হয়েছিল। তো সেখানে ওই শিকড় শিকড় ছিল বলে আমি সেই সময় বসিয়ে দিয়েছিলাম। মানে এটা বেশ 6-7 মাস আগের কথা, তখন সবে শীত আসছে। তো তারপর হয়েছে, কিন্তু এখন এত সুন্দর হয়েছে এবং পেঁয়াজ কলিও প্রচুর হয়েছে, কিন্তু তলায় কিন্তু সেরকমভাবে পেঁয়াজ না, ওই যে কেনার সময় যেরকম ছোটো ছোটো একটু একটু ছিল ওরকমই। তার মানে এটাও একটা ভ্যারাইটি আর কি, এতে পেঁয়াজ হবে না, পেঁয়াজ শাকটা আর কি খাবার জন্য ইউজ করা যেতে পারে। সবই করতে করতে অভিজ্ঞতা থেকে বলছি, নিজের আমার সেরকম কোনো আইডিয়া নেই। আর এই কটা জুকিনি ফুল নিয়ে নিই, এ তো প্রতিদিনই আমার হচ্ছে, খাচ্ছিও প্রচুর, কিন্তু এতটাও প্রতিদিন ভাজা করা ঠিক না। তাই এটা ভাবছি এখন রেখে দেবো আজকে ফ্রিজে, আরও কটা জমুক তারপর একসাথে করব। কি সুন্দর লাগছে না দেখুন, ফ্রেশ। এই যে আজকে আমার নিজের বাগান থেকে করা বাজার হচ্ছে এইটুকুই। দেখুন পেঁয়াজের সাইজটা বলুন আপনারাই, বারবারই আমি দেখাচ্ছি, আমি কি ভুল বলছি বলুন? বেশ ভালো সাইজ হয়েছে না? তো যাই হোক, এইটুকু বাজার কিছু কম না, ভালোই বাজার হলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো এইভাবে কি বলুন তো, একটুখানি কেয়ার যদি করেন আপনার বাচ্চাদের মতো এই গাছগুলোকেও, প্রতিদিন এসে যদি একটু সময় দেন, ওদেরকে দেখেন যে ওদের কি দরকার না দরকার, তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এক্ষেত্রে সবসময় যে খুব অভিজ্ঞ লোকের মতামত লাগবে তা কিন্তু নয়। এই যে দেখুন আমার সাদা জবাটা, বললাম না যে এটা দুটো কালারের মিক্স আছে, ক্রিম কালার আর সাদা কালার। এখনও পুরোটা ফোটেনি, যাই হোক ফুটে যাবে। আর এই গাছটা জানেন তো, এই গাছটা এই যে দেখুন এখনও কেমন হলুদ হলুদ হয়ে আছে, প্রায় মরেই যাচ্ছিল, কুড়ি তো অনেক দূরের কথা। তো এটাকেও আমি ওই একটু এপসাম সল্ট গুলে মাঝে মাঝে স্প্রে করে দিচ্ছিলাম। তারপর আস্তে আস্তে একটু চেঞ্জ হওয়া শুরু হলো, তারপর ওই একটু বায়ো পটাশ দিয়ে দিয়েছি। আর যেরকম খোল জল পাক জল আমি দিই, দিয়ে দেখলাম আস্তে আস্তে কুড়ি আসা শুরু হয়েছে। তো এরকমভাবে নিজে বুঝে বুঝেই করি আমি। তারপরে যেটুকু যা হচ্ছে, খারাপ কিছু তো রেজাল্ট এখনও পাইনি, মোটামুটি ভালোই রেজাল্ট আসছে। তাই যেটুকু নিজে বুঝি সেটুকুই আপনাদেরকে বলি, আর কিছুই না। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, একটুখানি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন বা আছো, তাদেরও যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে একটু প্রেস করে দিও। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো এইটুকুই, টাটা।